আমাদের সচিবালয় বিদেশের মেম্বার খুবই পছন্দ করে। আমরা তাহলে রেডি আপনারা সবাই ঠিক আছে? জি আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের বিএসআরএফ কর্তৃক যে সংলাপটি অনুষ্ঠিত হয় সেটা আমরা আগেই শুরু করেছি। আজকের আমাদের যে অতিথি তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রী, আপনি জানেন আমরা যে সংলাপটি অনুষ্ঠিত করতে যাচ্ছি বা আমরা করতে যাচ্ছি এটা আমাদের এই বিএসআরএফ এর আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের যে কাজ এই কাজের আমাদের রিপোর্টিং এর কাজের উপর ভিত্তি করে যে আমরা সবসময় আমরা মিনিস্ট্রিতে যার যার মন্ত্রণালয় বিভিন্ন প্রোগ্রামে যাই। তো তার প্রেক্ষিতে আমরা বিএসআরএফ কর্তৃক যে সংলাপটা আয়োজন করছি আমাদের আপনাদের সাথে যে সম্পর্কটা আরও যাতে মধুর হয় সেটাকে মূলত লক্ষ্য রেখে আমরা এই প্রোগ্রামটা চালু করেছি। তো আজকে আমাদের যে বিএসআরএফ সংলাপের যে প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আগে আমাদের বিএসআরএফ এর সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন ভাই স্বাগত বক্তব্য দেবেন। আজকে আমাদের বিএসআরএফ সংলাপে আসার জন্য মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সাথে আমি আরো একটি কথা অবাক করা না করতে চাই, নদীমাতৃক বাংলাদেশ আপনি আপনার সম্পাদনায় নেতৃত্বে যে একটি বই বেরিয়েছে সোনার বাংলা সুনীল স্বপ্ন, এই জন্য আপনার কৃতজ্ঞতা। নদী নিয়ে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, বঙ্গবন্ধু কন্যাদের স্বপ্ন, আপনাদের যে স্বপ্ন, সেটা একটা ইতিহাস আকারে আর আমাদের এখানে এসেছেন এই জন্য আরেকবার কৃতজ্ঞতা জানাই। আর আমরা বিএসআরএফ আমাদের সাংবাদিকদের কল্যাণে আমরা একটা কল্যাণ ফান্ড গঠন করতে যাচ্ছি, আপনি সেই দিকে একটু সুদৃষ্টি দিবেন। একই সাথে আমরা স্বাস্থ্য বিমা করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আপনার সহযোগিতা আশা করি। আপনার ডিজিআই এবং মন্ত্রণালয়ের পরিচালনায় সফলতা কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সহসভাপতিকে। এই পর্যায়ে আমাদের রেওয়াজ অনুযায়ী আমাদের বিএসআরএফ এর সভাপতি মন্ত্রী সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন। মাননীয় প্রতিমন্ত্রী, উপস্থিত সকল সদস্যবৃন্দ, সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। মাননীয় প্রতিমন্ত্রী আমাদের কাছে আজকে নতুন, উনি এই প্রথম আমাদের বিএসআরএফ সংলাপে এসেছেন। তো সেই হিসেবে আমি বিএসআরএফ সম্পর্কে দুটো কথা ওনাকে ওনার জ্ঞাতার্থে জানানোর প্রয়োজন মনে করছি। মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী, আমাদের এই বিএসআরএফ এর শুরুটা 2003 সালে একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে। 2003 সালে আমরা যখন সচিবালয় কভার করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে প্রবেশ নিষিদ্ধ করে দিল তৎকালীন সরকারের আমলে। তো তারই প্রেক্ষিতে আমরা সংগঠিত হয়ে এই সংগঠনটা গঠন করছি। এটা 2003 সালে অনেক পুরানো সংগঠন, আর এটাই হচ্ছে আমাদের সচিবালয়ের মাদার সংগঠন। এই মাদার সংগঠন ছাড়া আরো কিছু সংগঠন ভিত্তিক হয়েছে, যেটা আপনি জানেন। তো যাই হোক, এইটা হলো আমাদের সংগঠনের সংক্ষিপ্ত পরিচয়। মাননীয় প্রতিমন্ত্রী সম্পর্কে আমার তো কিছু বক্তব্য বলারই আছে, বলতে হবে। তো তিনি আসলে জন্মটাই রাজনৈতিক পরিবারে, বেড়ে ওঠা রাজনৈতিক গণ্ডির মধ্যে দিয়ে, সেভাবে রাজনৈতিক আর ধর্মনীতি প্রবাহিত হয়। মাননীয় প্রতিমন্ত্রীর জন্ম 1970 সালের 31শে জানুয়ারি দিনাজপুর জেলার গোসাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামে সংলগ্ন মুসলিম চৌধুরী পরিবারে। তিনি তার পিতা আব্দুল রউফ চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের একজন সংগঠক, বিশিষ্ট রাজনৈতিক এবং সমাজসেবক হিসেবে খ্যাতিমান। 1952 সালে 10ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি এবং সিরাজ
মধ্যে কারাবরণ করেন। পরবর্তীতে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে আসেন। বঙ্গবন্ধু নির্দেশে বৃহত্তম দিনাজপুর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1962 সালে হামিদুর রহমান শিক্ষা আন্দোলনে এবং 66-তে সহায়তা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মুক্তিযুদ্ধের সময় ভারতে বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের দূত হিসেবে কাজ করেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় দেশ গঠনে তার ভূমিকা প্রশংসনীয়। স্বাধীনতা পরবর্তী সময় আফসাসী ফেডারেশনের সভাপতি এবং ছাত্র কৃষক লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন আত্মগোপন থেকে আওয়ামী লীগের সংগঠিত করার চেষ্টা চালিয়ে যান। 1981 সালে বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন করার পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং 1998 সাল পর্যন্ত দায়িত্ব তিনি পালন করেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন। 1996 সালে এ পর্যন্ত ছিলেন। 1996 সালে দিনাজপুরের 1 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। 1999 সালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মানে আমাদের প্রতিমন্ত্রীর পিতাও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। 2002 সালে 15 আগস্ট জাতীয় শোক দিবসে কর্মসূচি চলাকালীন তৎকালীন জোট সরকারের যে পুলিশ বাহিনী দ্বারা নির্মমভাবে নির্যাতনের শিকার হন, যে শিকার থেকে উনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি। 2007 সালে 21 অক্টোবর তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। আমাদের প্রতিমন্ত্রীর মাতা রবীন্দ্রা রৌফ চৌধুরী একজন গৃহিণী এবং সমাজসেবী। বর্তমানে তিনি আব্দুল রৌফ চৌধুরী ফাউন্ডেশন এবং আব্দুল রৌফ চৌধুরী প্রতিবন্ধী আশ্রয় কেন্দ্রের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া জাতীয় মহিলা সংস্থা বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। আমাদের প্রতিমন্ত্রী শেতাবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে 1982 সালে এসএসসি, দিনাজপুর থেকে 1986 সালে এইচএসসি, দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে 1989 সালে বিকম পাস করেন। পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 1992 সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ যেটাকে আমরা এমডিসি বলি এর অধীনে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করেন। জনাব খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হন। প্রথমে স্কুল ছাত্রলীগ এবং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ এবং পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং সর্বশেষ বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে রাজনীতি শেষ করেন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতি শুরু করার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছাকাছি থাকার সুযোগ হয়। পাশাপাশি 2002 সালে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের উপকমিটির সহ সম্পাদক নির্বাচিত হন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেন। 2007 সালে 12 জানুয়ারি আওয়ামী লীগের সভানেত্রী বিশেষ সহকারী দায়িত্ব লাভ করেন। 2007 সালের 11 জানুয়ারি 1/11 এর সময় শেখ হাসিনার নির্দেশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে শেখ হাসিনাকে গ্রেফতারের পর তার মুক্তি দলকে সংগঠিত রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। জনাব খালিদ মাহমুদ চৌধুরী 2008 সালে 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে ব্যবধানে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সালে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং 2012 সালে জাতীয় কাউন্সিলের দ্বিতীয়বারের মতো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। 2014 সালে 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
22 অক্টোবর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের তৃতীয়বারের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। বর্তমানে 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার দিনাজপুর 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এই সকল দায়িত্ব পালন করতে গিয়ে তিনি স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে লিডারশিপ প্রোগ্রামে 2010 সালে আমেরিকা ভ্রমণে যান। সেখানে অবস্থানকালে কেন্দ্রীয়, প্রাদেশিক এবং স্থানীয় সরকার ব্যবস্থা সহ আমেরিকার জাতীয় নির্বাচন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে অবগত হন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 2 বার চীন সফর করে কমিউনিস্ট পার্টির কার্যক্রম ও দেশ পরিচালনার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন। এছাড়াও চীনের গুয়ানজিং প্রদেশে নেনিং শহরে আইক্যাপ সম্মেলনে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে যোগদান করেন। উক্ত সম্মেলনে 25টি দেশের প্রায় 52টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ হয়। এছাড়া তিনি ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, হল্যান্ড, বেলজিয়াম, কাতার সহ বিভিন্ন দেশ সরকার, দল এবং সংসদীয় প্রতিনিধি হিসেবে ভ্রমণ করেন। নবম জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সরকারি প্রতিশ্রুতি কমিটি, ডাক ও টেলিযোগাযোগ বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটি এবং দশম জাতীয় সংসদের রেলপথ ও সংসদ কমিটিতে দায়িত্ব পালন করেন। খালিদ মাহমুদ চৌধুরী রাজনীতির পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। এটাই ওনার সংক্ষিপ্ত বিবরণী। তো আমি আমার বক্তব্য শেষ করার আগে সবার উদ্দেশ্যে বলছি যে উনি আমাদের এখানে গেস্ট, সবাই প্রশ্ন করবেন, তবে একটু মাথায় রেখে প্রশ্ন করবেন যে গেস্ট, আর যে প্রশ্ন করবেন তার পরিচয় এবং নাম এবং পরিচয় দুটা বলে প্রশ্ন করবেন। আমাদের সাধারণ সম্পাদক প্রশ্নগুলো নেবেন এবং মন্ত্রী মহোদয় বক্তব্যের পর মন্ত্রী মহোদয় বক্তব্য দিবেন, এরপরে প্রশ্নগুলো করবেন আপনারা। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতিকে মাননীয় প্রতিমন্ত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আপনারা যার প্রতীক্ষায় এতক্ষণ অপেক্ষা করছেন তার বক্তব্যের আগে যদিও আমাদের সভাপতি মহোদয় বলছেন, আমি আবারও বলছি যে আমাদের শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং সময় যাতে সংক্ষেপে শেষ করা যায় তারই অর্থে যারা প্রশ্ন রাখবেন তারা যদি একটু হাত উঁচু করেন আমি সেটা পর্যায়ক্রমে সবাইকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেব। আর আপনারা জানেন আমাদের এই বিএসআর এর যে সংলাপটি শুরু হয় সেটার আমাদের যে নির্বাহী কমিটির যারা নেতৃবৃন্দ আছেন ওনারা যারা তাদের সহযোগিতা ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সামনে যারা উপস্থিত আছেন বিএসআর এর সিনিয়র সদস্য এবং সদস্য সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সফলভাবে বিএসআর সংলাপটি সবসময় করে আসছে এবং এটাও সফলভাবে শেষ হবে বলে আশা করছি। এই পর্যায়ে আমাদের বিএসআর এর সংলাপের মাননীয় অতিথি নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ওনার মন্ত্রণালয় সম্পর্কে ওনার বক্তব্য তুলে ধরবেন। শুভ সকাল। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত আজকের এই সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে উপস্থিত থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি। আপনার সভাপতি, সাধারণ সম্পাদক সহ নির্বাচিত সকল সদস্যকেও আমি এই সংগঠনের যে গতিশীলতার জন্য আপনারা কাজ করছেন সেজন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকের এই ধরনের একটি সংলাপ আমাদের জবাবদিহিতার ক্ষেত্রে এবং কাজের স্বচ্ছতা
গতিশীলতার ক্ষেত্রে অনেক সহায়ক হিসাবে কাজ করে বলে আমি মনে করি। কারণ আপনারা প্রতিনিয়ত বিভিন্ন মন্ত্রণালয় সহ দেশের সার্বিক কর্মকাণ্ড এবং সফলতা ব্যর্থতা এবং বিভিন্ন বিষয়গুলো আপনারা তুলে নিয়ে আসেন। এবং বাংলাদেশ সচিবালয় একটি সংরক্ষিত এলাকা, এই এলাকায় ইচ্ছা করলেই যে কেউ আসতে পারে না। এবং বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে সচিবালয় থেকে বাংলাদেশের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হয়। সেই জন্য বাংলাদেশ সচিবালয়ের প্রতি সাধারণ মানুষের একটি আগ্রহ আছে এবং সেই আগ্রহগুলোর প্রতিফলিত হয় আপনাদের মাধ্যমে। তারা এই জানতে পারে এবং সচিবালয় কর্মকাণ্ড সম্পর্কে বুঝতে পারে। এখানে যারা কর্মকর্তারা যারা আছেন তাদের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা সেভাবে নাই। কাজে এখানকার কার্যক্রমগুলোর সঙ্গে সাধারণ মানুষের যে সম্পৃক্ত করার কাজটা কিন্তু আপনারা করে থাকেন এবং এই কাজটা করতে গিয়ে আপনাদেরকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, অনেক ঝুঁকি নিতে হয়। অনেক ঝুঁকি নিতে গিয়ে অনেক সময় আপনারা অনেক বিপদের মধ্যেও পড়তে হয় এবং এগুলো আমরা প্রত্যক্ষ করেছি এবং তারপরেও কিন্তু আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন। এটা মানে অবশ্যই একটি সাহসিক কাজ এবং এই সাহসিকতা কাজগুলোর মূল্যায়ন সাধারণ মানুষ নিশ্চয়ই করে বলে আমি মনে করি। কারণ যখনই কোনো একটি সংবাদ আপনারা তৈরি করে নিয়ে আসেন তখন সেটার পিছনে অনেক যে যুক্তি বা সেটার পক্ষে আপনাদের যে কি বলে এটাকে যে আপনার এভিডেন্স সেগুলো আপনাকে তৈরি করে এই এভিডেন্সগুলো সংগ্রহ করতে গিয়ে কিন্তু আপনাদের অনেক ঝুঁকি নিতে হয়। এই কাজে আমি মনে করি যে বাংলাদেশ সেক্রেটারিয়েট ফোরাম এটা বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং কর্মকাণ্ড ক্ষেত্রে একটা ভূমিকা রাখছেন। সভাপতি যেটা বললেন 2003 সালে সাংবাদিকদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। এই সেক্রেটারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো এখানকার টোটাল আমাদের আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করেন বা এই সেক্রেটারিকে ঢোকা বেরোয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণটাই তো তাদের হাতে। সে ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু তারপরেও আপনাদের সেই সাহসিক পদক্ষেপের কারণে কিন্তু আপনারা এই বিষয়গুলোকে আপনারা থেকে বের করে নিয়ে আসতে আপনারা সমর্থ হয়েছেন। এটা অবশ্যই আপনাদের একটা সফলতা। এবং আমি যেহেতু তৃতীয়বার নির্বাচিত হওয়ার পরে বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসাবে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আমি গত প্রায় 2.5 বছর যাবৎ এখানে আমি কাজ করছি। এই দায়িত্ব নিয়ে কাজ করার ক্ষেত্রে আমারও একটি স্বল্পকালীন একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাটা আমার কাছে অবশ্যই খুব আনন্দের এবং সুখকর, কারণ আমি দেখেছি যে এই সেক্রেটারিয়েটের যে সাংবাদিকরা আমাদের কাছে শুধু সংবাদ সংগ্রহের জন্য শুধু যায় না, আমাদের কিন্তু অনেক বিষয়গুলো যেগুলো আমাদের মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে আমাদের সহায়ক হয়, এই ধরনের সংবাদও কিন্তু আপনারা দেন, যেগুলো যে সংবাদগুলো আবার লেখনীতে আপনারা নিয়ে আসেন না। এই ধরনের অনেক আমি আপনাদের কাছ থেকে একজন উপকারভোগী বলা যায়। এবং এর বাইরেও যেটা সভাপতি যেটা বলেছেন যে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বাইরেও বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিকও কিন্তু কিছু গ্রুপ বা সংগঠন গড়ে উঠেছে
তারাও হ্যাঁ তারা এই ফোরামের মেম্বার, তারপরও কাজের একটা গতিশীলতার জন্য বা একটা কাজকে সঠিকভাবে সময় দেওয়ার জন্য হয়তো এই ধরনের পদক্ষেপগুলো নিয়েছে। সেই হিসাবে আমাদের ওইখানেও এই শিপিং লাইনেও অনেক সাংবাদিক সেখানে কাজ করে এবং অনেক সংবাদ যেগুলো আমরা মন্ত্রণালয়ের বিভিন্ন সভায় বা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়েও কিন্তু আমরা খুঁজে পাই না, কিন্তু দেখা যায় যে আপনাদের লেখনীর কারণে সেই বিষয়গুলো আমরা জানতে পারি। অনেক দুর্বল জায়গা আছে যেগুলো মন্ত্রী হিসাবে হয়তো আমার কাছে উপস্থাপন করা হয় না, কিন্তু আপনারা যখন এটা সংবাদ হিসাবে নিয়ে আসেন তখন কিন্তু এটা কিন্তু আমার দৃষ্টিগোচর হয় এবং আমাদের পদক্ষেপগুলো নিতে আমাদের অনেক সহায়ক হয়। এবং আপনাদের এই রিপোর্টের ভিত্তিতেই এখন পর্যন্ত আমাদের এখানে মানে আমাদের যে পাবলিক রিলেশন অফিসার আছে তিনি বলতে পারবেন, আমার জানা মতে অনেকগুলো যে সংবাদ যেগুলো আপনাদের সংবাদের ভিত্তিতে আমরা পদক্ষেপ নিয়েছি এবং এগুলোর সফলতাও পেয়েছি। আমরা পাওয়া মানে জনগণ পাওয়া, এই সেক্টরে সঙ্গে সম্পৃক্ত যারা তারা পাওয়া। এবং আজকের এই সংলাপ থেকে আমি আপনাদেরকে সব ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে এই কারণেই যে এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পরে 7ই জানুয়ারি আমি শপথ নিয়েছিলাম এবং 10 তারিখে আমি দায়িত্ব গ্রহণ করেছি মন্ত্রণালয়ে। এবং আমার যতদূর মনে পড়ে যে 12 তারিখে বা আমাদের একটি সভা হয়েছিল, সেই সভায় এইখানে সবচেয়ে চ্যালেঞ্জিং যে সিদ্ধান্তটা ঢাকার চারপাশে যে অবৈধ দখলদার হাত থেকে নদীর জমি উদ্ধার করা, এবং সেটা আমরা খুব দ্রুত সময় এবং জানুয়ারির 28 তারিখে আমরা শুরু করেছিলাম। এবং এই পুরো সময়টা এখন পর্যন্ত আপনারা যদি এইভাবে সহযোগিতা না দিতেন তাহলে কিন্তু এইরকম একটা চ্যালেঞ্জিং কাজের সফলতা আমরা দেখাতে পারতাম না। কারণ আপনারা সার্বক্ষণিকভাবে ছিলেন, রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে, এবং অনেক ভয়ভীতিও আপনার জীবনের ঝুঁকিও কিন্তু নিয়েছেন আপনারা, এই আমাদের সঙ্গে ছিলেন। এটা অবশ্যই আপনাদের এই যে সঙ্গে থাকা আমাদেরকে এই কাজগুলো করতে অনেক সহায়তা হয়েছে। আপনারা জানেন যে এখনও পুরোপুরি আমরা এই কাজটি একদম শতভাগ সম্পন্ন করতে পারি নাই, কিছু মামলা মোকদ্দমা আছে, সেগুলোর ব্যাপারেও আমাদের আইনজীবী যে প্যানেল আছে তারা কাজ করছে। নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এগুলো তো আমরা সফলতা দেখাতে পারবো। আসলে নৌ পরিবহন এই মন্ত্রণালয়টি আসলে সেইভাবে মানুষের কাছে খুব বেশি পরিচিত মন্ত্রণালয় ছিল না, এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সার্বিক জনগোষ্ঠী কিন্তু সেইভাবে সম্পৃক্ত না। কিন্তু দেখা যায় যে নৌ পরিবহন মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশের সার্বিক যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম একটি সহায়ক একটা মন্ত্রণালয়। কারণ আমরা যদি এই মন্ত্রণালয়টি কিন্তু সেইভাবে যতটুকু মানে বিকাশমান থাকার কথা ছিল ততটুকু হয়নি। যেমন আমরা 2008 সালের আগেও যদি আমরা তাকাই, সেভাবে কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয় খুব দৃশ্যমান ছিল না। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা 2009 সালে দায়িত্ব গ্রহণ করার পরেই আপনারা দেখবেন যে আমাদের যেই মানে ইনল্যান্ড ওয়াটারওয়ে যে কাজ করে BIWTA, এই একটি সংস্থাকে কিন্তু শক্তিশালী করার জন্য তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন আপনারা জানেন যে প্রথমেই 2টি ড্রেজার, 10টি ড্রেজার, 20টি ড্রেজার এবং 35 ড্রেজার সংগ্রহ কার্যক্রমের এই 12 বছরে কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে, এখানে হাজার হাজার কোটি টাকার এই প্রকল্প। এবং এটা শুধু এই ইকুইপমেন্ট সংগ্রহের জন্য শুধু নয়, এবং পাশাপাশি এই ইকুইপমেন্টগুলো ব্যবহার করে যে আমাদের নৌপথ সচল করা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচুর বিনিয়োগ করা হয়েছে। এখানে আমাদের বাংলাদেশে শুধু নয়, আমি মনে করি যে
নৌপথ তৈরি করার জন্য ইশতেহারে যে সংযোজন করা যে 10,000 কিলোমিটার নৌপথ আমরা তৈরি করতে চাই, এটা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অংশ ছিল এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন প্রায় 3,000-এর মতো নতুন এবং পুরাতন আমরা নৌপথ তৈরি করতে পেরেছি এবং এবারের এই যে নৌপথ তৈরি করতে গিয়ে আমাদের ড্রেজিং করতে হয়েছে, তার সুফলতা কিন্তু আমরা অল্প অল্প পেতে শুরু করেছি। এবারে কিন্তু অতিবৃষ্টি এবং অনেক যে উজান থেকে আসা পানি আমাদের কিন্তু যে বন্যায় রূপ নেয়নি, এটা কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই নদীগুলো কিন্তু ধারাবাহিক ড্রেজিং করার কারণে যে পানির প্রবাহটা নিশ্চিত হয়েছে। আমরা মনে করি যে আমাদের যেই মাননীয় প্রধানমন্ত্রীর যে পদক্ষেপগুলো আছে, যে তিনি ডেল্টা প্রকল্প দিয়েছেন, কাজেই এই ড্রেজিংগুলো যদি আমরা সম্পন্ন করতে পারি, এই 10,000 কিলোমিটার নৌপথ তৈরি করতে পারি, পাশাপাশি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে যে পদক্ষেপগুলো নিয়েছে নদীকে ঘিরে, এগুলো যদি পুরোপুরি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আমাদের একটা এই নদীমাতৃক এই বাংলাদেশের এই বিশেষ করে বর্ষার সময় যে বন্যা এবং নদী ভাঙ্গন, এগুলো থেকে আমরা রক্ষা পাব। আপনারা জানেন যে আমাদের সবথেকে বড় যে নদীর প্রবাহ সেটা হচ্ছে যমুনা। ইতিমধ্যেই এই যমুনাকে সঠিক ব্যবস্থাপনায় আনার জন্য আমাদের বিশ্ব ব্যাংকের সঙ্গে আমাদের একটি পরামর্শ চলছে, যেখানে যেটার নাম দেওয়া হয়েছে যমুনা অর্থনৈতিক করিডোর, এবং এটার সমীক্ষার কার্যক্রম শুরু হবে এবং এটা যদি আমাদের সমীক্ষায় যদি আমরা সফলতা পাই এবং এটা কাজটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এখানে লক্ষ লক্ষ হেক্টর জমি আমরা সংগ্রহ করতেই শুধু পারবো না, এই যমুনা নদীর যেই একটা ভাঙন বা থেকে আমরা একটা স্থায়ী একটা সমাধান দিতে পারবো। এবং আপনারা জানেন যে জমি সংগ্রহ করা হবে, সেখানে স্যাটেলাইট সিটিও গড়ে তোলা হবে। এই ইতিমধ্যেই এটা অর্থনৈতিক করিডোর 1 এবং অর্থনৈতিক করিডোর 2 নামে 2টি ফেজে কাজটা হবে। এটা দীর্ঘমেয়াদী কাজ। তো কাজেই এই যমুনা নদীকে যদি আমরা একটা সঠিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের এই নদী ভাঙ্গন, বন্যা মধ্যে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এগুলো থেকে রক্ষা হবে। আপনারা জানেন যে তিস্তা নদীরও আমাদের এই ধরনের একটি প্রকল্প আমাদের গ্রহণ করা হয়েছে, সেগুলো নিয়েও আমাদের কার্যক্রম চলছে। কাজেই সঠিক নদী ব্যবস্থাপনা যেটা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যেই কথাটি পাল্টে দিয়েছেন। তিনি এতদিন আমরা শুনেছি নদী শাসন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সেটা শাসন কথাটি তুলে দিয়ে তিনি বলেছেন সঠিক নদী ব্যবস্থাপনা। হ্যাঁ, তো এই যে একটা দৃষ্টিভঙ্গি, এই সঠিক দৃষ্টিভঙ্গিগুলোই কিন্তু আমাদের এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে সহায়ক হয়। আজকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে আমরা যেটা বলছিলাম যে বিরাট একটা ভূমিকা রাখতে পারে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের এই নৌ পরিবহনের মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম। আগে একমাত্র বন্দর ছিল আমাদের চট্টগ্রাম বন্দর, সেটাও সীমিত সক্ষমতা নিয়ে আমরা চলছিলাম। গত 12 বছরে এই বন্দরের অনেক সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যেই পতেঙ্গা টার্মিনাল নির্মাণ করা হয়েছে। বে টার্মিনালের জন্য আমাদের পিপিপি অথরিটির সঙ্গে আমরা বিভিন্ন দাতা গোষ্ঠী বা বিনিয়োগকারীরা কথাবার্তা চলছে। হয়তো আমরা 2024 সালের মধ্যেই বে টার্মিনাল সুবিধা আমরা গ্রহণ করতে, তাহলে আজকে যেই বন্দর চট্টগ্রাম বন্দর যে জোয়ার ভাটার সঙ্গে তাল রেখে আমাদের বন্দর পরিচালনা করতে হয়, আমরা বে টার্মিনাল যদি আমরা করতে পারি, তাহলে 24 ঘন্টা সেখানে জাহাজ আসা যাওয়া করতে পারবে, 12 মিটার ড্রাফট সম্পন্ন জাহাজ। এবং আপনারা জানেন যে দীর্ঘদিনের একটা আমাদের চিন্তাভাবনা ছিল বাংলাদেশে একটি গভীর সমুদ্র বন্দর করা। সেই সমুদ্র বন্দরের আপনারা জানেন যে মাতারবাড়িতে আমরা ইতিমধ্যে 17,000 কোটি টাকার একটি প্রকল্প একনেক সবাই অনুমোদন হয়ে গেছে। ইতিমধ্যেই সেখানে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। হয়তো আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যেই
আমরা এই কনসালটেন্টের কাগজপত্র আমাদের কাছে আসবে, তারপরে আমরা টেন্ডার প্রক্রিয়ায় চলে যাব। পিডি নিয়োগ করা হয়েছে এবং সার্বক্ষণিক মনিটরিং করার জন্য সেখানে একজন কোঅর্ডিনেটর, অতিরিক্ত সচিব পদমর্যাদা একজন কোঅর্ডিনেটরও নিয়োগ করা হয়েছে। মাতারবাড়িও আমাদের টার্গেট 2024 সালের মধ্যে আমরা একটা গভীর সমুদ্র বন্দর পেতে যাচ্ছি, যেখানে লক্ষাধিক টনেজ জাহাজ সেখানে ভিড়তে পারবে। যদিও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র যেখানে কার্যক্রম চলছে, ইতিমধ্যেই সেখানে তাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট নিয়ে এসে জাহাজ কিন্তু ভিড়তে শুরু করছে এবং সেই অপারেশন কাজগুলো চট্টগ্রাম বন্দর তদারকি করছে। এর বাইরেও আপনার মংলা বন্দরে আপনারা জানেন যে প্রায় 150 কিলোমিটার চ্যানেল পশুর নদীর, এটা কখনোই পূর্বে ড্রেজিং করা হয়নি। আউটার বারে আমাদের ড্রেজিং করেছি এবং আপনার ইনার বারে ড্রেজিং চলছে। ইনার বারে ড্রেজিং শেষ হয়ে গেলে 9.5 মিটার ড্রাফট আপনার জাহাজ এখন হারবাড়িয়া পর্যন্ত আসে। এটা কিন্তু আপনার 2022 সালের মধ্যেই আমাদের জেটিতে আসবে এবং জেটির সক্ষমতা বৃদ্ধি করার জন্য সেখানে নতুন জেটি তৈরি করা হচ্ছে এবং সেখানে আপনার রেল লাইন সংযুক্ত করা হচ্ছে। সেখানে 6 লেন বিশিষ্ট রাস্তা তৈরি করা হচ্ছে। খানজাহান আলী এয়ারপোর্ট নির্মাণ করা হচ্ছে এবং আপনার যে আপনারা জানেন যে সেখানে ঘষিয়াখালী যে চ্যানেলটাই আছে, যেই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বঙ্গবন্ধু যে চ্যানেলটি খনন কাজ উদ্বোধন করেছিলেন, সেই চ্যানেলটি কিন্তু এখন আমরা 2011 সালে থেকে এই চ্যানেলটি খনন করে এখন কিন্তু প্রতি বছর মেনটেন্যান্স করা হয় এটা, এবং এই কারণেই কিন্তু জাহাজ পরিবহনের ক্ষেত্রে একটা বিরাট সুবিধা ভোগ করে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। কাজেই এর বাইরেও মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পায়রা, দক্ষিণাঞ্চলের মানুষ অনেক পিছিয়ে ছিল। এখানে যারা আপনার বরিশাল অঞ্চলের মানুষ আছেন, আপনারা জানেন বরিশাল কি ছিল আর এখন বরিশাল কি হয়েছে। পায়রা বন্দর 2013 সালে সে পায়রা বন্দরের ভিত্তি স্থাপন করার পরে 2016 সালে সেখানে কিন্তু জাহাজ অপারেশন কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং সেখানে মাল্টিপারপাস যে টার্মিনাল নির্মাণ করা হচ্ছে রামনাবাদ চ্যানেলে, এবং সেখানে ক্যাপিটাল ড্রেজিংয়ের কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। মেনটেন্যান্স ড্রেজিং আমাদের একবার সম্পন্ন হয়েছে, আবার নতুন করে মেনটেন্যান্স ড্রেজিং সেখানে চলছে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরিবহনের জন্য। এবং সেই পায়রা বন্দরকে ঘিরে যে অর্থনৈতিক হাব সেখানে তৈরি হয়েছে, ইতিমধ্যে সেখানে শেখ হাসিনা সেনানিবাস তৈরি করা হয়েছে, নৌ বাহিনীর বেস তৈরি করা হচ্ছে এবং সেখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিশাল একটি হাব তৈরি হয়েছে। এবং আমি মনে করি যে এই পায়রা বন্দর আমরা 2022-23 সালে যখন অপারেশনে যখন যাব, তখন এই অঞ্চলের একটা বিরাট গতিশীলতা এখানে আসবে এবং সমগ্র বরিশাল অঞ্চলে পায়রা বন্দরকে ঘিরে ইতিমধ্যে একটা অর্থনৈতিক চাঞ্চল্যতা তৈরি হয়ে গেছে, যেটা আগামী 10 বছরের মধ্যে আমরা হয়তো এটার একটা পূর্ণাঙ্গ রূপ আমরা দেখতে পাব। বাংলাদেশে একটি মাত্র মেরিন একাডেমি ছিল, যেটা পাকিস্তানিরা সেটা নিয়ে গিয়েছিল পাকিস্তানে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু 72 সালে আবার সেখানে প্রতিষ্ঠা করেছেন। এরপরে আমাদের কোনো মেরিন একাডেমি সেভাবে গড়ে ওঠেনি। বর্তমান প্রধানমন্ত্রী 4টি মেরিন একাডেমি তিনি প্রতিষ্ঠা করেছেন রংপুর, পাবনা, সিলেট এবং বরিশালে, যেগুলোর কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেছে। আমাদের যেই শিপিং কর্পোরেশন, সেখানে কিছুই ছিল না। বঙ্গবন্ধুর সময় যেই 19টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিল, আমাদের সেখানে আজকে যদি আমরা সঠিকভাবে সেটা পরিচালিত করতাম, তাহলে এতদিনে শিপিং কর্পোরেশনের আওতায় 50টির উপরে জাহাজ থাকার কথা। সেখানে কমতে কমতে সর্বশেষ 2টিতে চলে এসেছিল। মাননীয় প্রধানমন্ত্রী 6টি জাহাজ সংগ্রহ করেছেন, আরও আপনার 2টি ক্রুড অয়েল এবং অয়েল ট্যাঙ্কার এবং আপনার বাল্ক জাহাজ সংগ্রহের শেষ প্রক্রিয়াধীন আছে, আমরা আরও পেতে যাচ্ছি। এর বাইরেও আমরা সেখানে কন্টেইনার ভেসেলের জন্য আমরা বিভিন্ন
ভাবে যোগাযোগ করছি, সেগুলো আমরা হয়তো সংগ্রহ করে ফেলবো, কন্টেইনার জাহাজ। কাজে ইতিমধ্যেই বাংলাদেশ শিপিং কর্পোরেশন কিন্তু সরকারের একটা সংস্থা হিসাবে ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে। আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত এই টোটাল যে নৌপথটি আমরা আরও বেশি মানে নৌ চলাচলের উপযোগী করার জন্য ৩,০০০ কোটি টাকার উপরে আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি। এটা শুধু এই নৌপথই তৈরি হবে না, আমাদের ঢাকা যেটা শ্মশানঘাট, আপনার চাঁদপুর, বরিশাল সহ ভোলা চর ফ্যাশন সহ যেই পুরো রুটে যেই আমাদের বন্দরগুলো আছে, সেই বন্দরগুলো কিন্তু আপগ্রেডেশনের কাজ হবে এই প্রকল্পের আওতায়। এর বাইরেও আপনারা জানেন যে নৌ পর্যটনের একটি বিরাট সম্ভাবনা, যেটা আমরা একটা আমাদের গত 2 বছর আগে আমরা এটা চালু করেছিলাম ঢাকা কলকাতা, যদিও আমাদের সেই ধরনের কোনো ক্রুজ ভেসেল নাই বলে সেটা বন্ধ আছে। এবং ভারত থেকে অবশ্য তারা 2 বার গুয়াহাটি পর্যন্ত ক্রুজ ভেসেল আসা যাওয়া করেছে। তো আমাদের এই ক্রুজ ভেসেলগুলো আসা যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা পর্যটকরা নামতে চায়, সেই রকম কোনো জেটি আমাদের ছিল না বিভিন্ন জায়গায়। সেই জেটিগুলো আমরা তৈরি করছি এই প্রকল্পের আওতায়, যেন পর্যটকরা বিভিন্ন জায়গায় তারা সেই বিষয়গুলোর সুবিধাগুলো গ্রহণ করতে পারে। বাংলাদেশে কোনো ক্রুজ ভেসেল ছিল না, আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন আমরা 3টি ক্রুজ জাহাজ আমরা সংগ্রহ করতে যাচ্ছি, যেটার মধ্যে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে, হেলিপ্যাড থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। আমরা হয়তো 2023 সালে অথবা শেষের দিকে হয়তো এটা সংগ্রহ করতে পারবো। এবং ইতিমধ্যেই এইটার সম্পর্কে যারা এই পর্যটন ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন, তারা ইতিমধ্যে ব্যাপক এটা আগ্রহ তৈরি হয়েছে। কাজেই আমাদের এটা বিআইডব্লিউটিসির পক্ষ থেকে সংগ্রহ করা হচ্ছে। বিআইডব্লিউটিসিতে কিন্তু গত 12 বছরে আমরা 23টি নতুন ফেরি আমরা সংগ্রহ করেছি। এবং আপনারা জানেন যে অনেক ফেরি আমাদের সক্ষমতা অনুযায়ী সার্ভিস দিতে পারছে না, এবং বিআইডব্লিউটিসি একটা বিরাট সম্ভাবনাময় একটি সংস্থা। সেটার জন্য আমরা ডিটেইলড একটা স্টাডি করছি, এই বিআইডব্লিউটিসির সক্ষমতা বাড়িয়ে কিভাবে আরও বেশি সেবা আমরা দিতে পারি সেই পদক্ষেপগুলো নিচ্ছি। যদিও বর্তমান সময়ে বিআইডব্লিউটিসির এই পদ্মা সেতু কেন্দ্রিক কিছু ঘটনার কারণে অনেক সমালোচিত হয়েছে। যাই হোক, তারপরও আমরা বলতে চাই যে টিসির এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এগিয়েছি, এবং আমরা দক্ষ নাবিক তৈরি করার জন্য আমাদের যে বিরাট সম্ভাবনা আছে এখানে। যে আপনারা জানেন যে চায়না এখন অত্যন্ত ধনী দেশ, তারা কিন্তু এখন তাদের যুবকরা এখন ওইভাবে সমুদ্রে যেতে চায় না, সেই সুযোগটা কিন্তু আমরা নিতে পারি। কারণ আমাদের বিশাল একটা জনগোষ্ঠী আছে যাদের কর্মসংস্থানের দরকার, এই নৌখাত হতে পারে তাদের কর্মসংস্থানের অন্যতম একটা জায়গা। সেই জন্য আমরা নাবিক তৈরি করার জন্য আমরা অনেকগুলো প্রতিষ্ঠান নারায়ণগঞ্জে, মাদারীপুর, বরিশাল এবং আমরা কুড়িগ্রামে আমরা অ্যানামাইড একটা নতুন মানে প্রতিষ্ঠান আমরা গড়ে তুলছি, এবং শিপ পার্সোনাল যে ট্রেনিং সেন্টার সেটাও একটা কুড়িগ্রামে আমরা প্রতিষ্ঠা করব। কারণ কুড়িগ্রাম হচ্ছে বাংলাদেশের একমাত্র জেলা যেখানে 16টি নদী প্রবাহিত হয়, এবং সেখানে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার এবং তিস্তা, এই এত বড় বড় নদীগুলো দ্বারা পরিবেষ্টিত। আমরা সেই কারণে এই জায়গাগুলো সিলেকশন করেছি। এবং আমাদের যে দীর্ঘদিনের আমরা শুনেছি সেই গান ঢাকাও গাড়ি চিলমারি, সেই চিলমারি বন্দর কিন্তু ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী এখানে 350 কোটি টাকার একটি প্রকল্প দিয়েছেন চিলমারি নদী বন্দর করার জন্য, এবং চিলমারির সঙ্গে যোগাযোগের জন্য তিস্তা নদীর উপরে 3য় সেতু নির্মাণের প্রকল্প চলমান আছে। তাহলে এই চিলমারি বন্দরটি শুধু উত্তরাঞ্চলের জন্য নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ হিলি স্থলবন্দর, সোনারহাট স্থলবন্দর
চিলাহাটি বাংলাবান্ধা স্থলবন্দর, বিরল স্থলবন্দরের ক্ষেত্রে চিলাহাট এই চিলমারি বন্দরটি একটা বিরাট ভূমিকা রাখবে। ইতিমধ্যেই সেখানে নৌ প্রোটোকল আমরা ঘোষণা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী কাস্টমসের সেখানে অফিস দেওয়া হয়েছে এবং এটা একটি অন্যতম একটি বন্দরে পরিণত হবে, আন্তর্জাতিক নদী বন্দরে এটা পরিণত হবে। আসলে নদীমাতৃক এই বাংলাদেশকে মানে সেইভাবে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অনেক কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আসলে এত বিস্তারিত আমার থেকে আপনারা বেশি জানেন, কাজেই আমি আর ডিটেলস আমি গেলাম না। আমি শুধু বলতে চাই যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা কাজগুলো এগিয়ে নিচ্ছি, কারণ বাংলাদেশে কাজ সম্পাদন করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জগুলো আপনারা জানেন যে কিভাবে সেগুলো করতে হয়। আমাদের সদিচ্ছা আছে, আমাদের সাহস আছে, আমাদের প্রেরণাও আছে। কাজেই আমরা মনে করি যে এই নৌ পরিবহন মন্ত্রণালয় এই কোভিডকালীন সময়ে বাংলাদেশের সার্বিক অর্থনীতি ধরে রাখার ক্ষেত্রে, বাংলাদেশের এই সাপ্লাই চেন ধরে রাখার ক্ষেত্রে যেই অভূতপূর্ব ভূমিকা রেখেছে এই কোভিডকালীন সময়ে। এমনও গেছে যে আমাদের জাহাজের নাবিকদেরকে বন্দরে পর্যন্ত নামতে দেয় নাই, এবং বন্দরে নামলে তাদেরকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। তারপরেও কিন্তু আমাদের এই নৌ সেক্টরে কোনো ধরনের মানে আপনার হচ্ছে দুর্বলতার পরিচয় না দিয়ে তারা কিন্তু বাংলাদেশের এই সাপ্লাই চেনটা ধরে রেখেছিল বলেই আমাদের কৃষিক্ষেত্রে কোনো প্রভাব পড়ে নাই, আমাদের এই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে নেই, এবং ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এখনও বেঁচে আছে শুধু নৌ পরিবহনের এই সাহসিক ভূমিকার কারণে। কাজে আমাদের যে অর্থনীতি বলা হয় যে বাংলাদেশের অনেক দেশের অর্থনীতি ভেঙে পড়লেও বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে নাই, সেটা কিন্তু অন্যতম যোগানদার হচ্ছে এই নৌ পরিবহন মন্ত্রণালয় আমি মনে করি। কাজেই আপনারা এই নৌ পরিবহন মন্ত্রণালয়কে সম্মানিত করার জন্য আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে যেভাবে আপনারা আমন্ত্রণ জানিয়ে আমাকে এবং মন্ত্রণালয়কে সম্মানিত করেছেন, আমি আশা করি যে আগামী দিনেও আপনারা মন্ত্রণালয়ের সঙ্গে এভাবেই আপনারা থাকবেন এবং আমরা একসঙ্গে কাজ করি। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ওনার মন্ত্রণালয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য, যা আমাদের খুবই কাজে লাগবে। এই পর্যায়ে আমাদের প্রশ্ন পর্ব, যারা প্রশ্ন করতে চান যদি আপনারা হাত উঁচু করেন তাহলে আমরা পর্যায়ক্রমে দেব। আমাদের বিএসআরএফ এর সিনিয়র সদস্য ইয়াসমিন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিস্তা যে ব্যবস্থাপনা একটা প্রকল্প আছে যেটা পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, এবং এই ধরনের একটি প্রপোজাল তারা মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ যে চীন সফর করেছিলেন তখন সেটা দেওয়া হয়েছিল। এটা নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। এখন এটার সঠিক অগ্রগতিটা সম্পর্কে আমি ঠিক ক্লিয়ার বলতে পারবো না, যেহেতু পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করছে। তবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই প্রস্তাবনাটা দিয়েছেন এবং আমার জানা মতে চীন সরকার সেটা আগ্রহ প্রকাশ করেছে এবং শুধু চীন সরকার শুধু আগ্রহ প্রকাশ করে নাই, এর বাইরেও অনেকগুলো দেশ, এই আপনার হচ্ছে কিছু ইউরোপীয় দেশ, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারাও আগ্রহ প্রকাশ করেছে। নিশ্চয়ই সেই আগ্রহগুলো নিয়ে পর্যালোচনা চলছে এবং তিস্তা প্রকল্প যেহেতু আমাদের এটা তৈরি করা হয়েছে, অতএব এটা বাস্তবায়ন হবে। জি, এই পর্যায়ে প্রশ্ন নিয়ে আসছেন আমাদের এটিএন নিউজের আরিফ হোসেন এবং বিএসআর ব্যবস্থাপনা। এটা ক্লিয়ার বলবো না, এটা যেমন আমি যেটা বললাম যে যমুনা নদী যেই অর্থনৈতিক করিডোর, আজকে তিস্তা নদীর যেটা আছে যেটা এটা একটা ব্যবস্থাপনা। তিস্তা নদীকে ঘিরে অনেকগুলো শাখা নদী বিভিন্ন জায়গায় বের হয়ে গেছে। এই নদীগুলোকে সঠিক পরিকল্পনার মধ্যে নিয়ে আসা এবং এই যে প্রতি বছরে যে বন্যার সময় দেখা যায় তিস্তা নদী ভেঙে যাচ্ছে এবং এই পলিটা উত্তোলন করে সেখানেও জমি রিক্লেম করা হবে
এবং তিস্তা নদীর যে ভাঙনটাকে রোধ করার জন্য একটি সঠিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা হবে। এই প্রকল্পটার উদ্দেশ্যটা হচ্ছে সেটা, যে যেন এবং পানিটাকে ধরে রাখার জন্য তিস্তা ব্যারেজ যেটা আছে, এই পানিটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা কিন্তু পানি আসছে, পানিটা ধরে রাখতে পারছি না, পানিটা কাজে লাগাতে পারছি না। এই জন্য আমাদের কিন্তু টিউবওয়েল এবং হচ্ছে মানে এই ধরনের মানে কি বলে এই ধরনের পানি উত্তোলন করে, ভূগর্ভস্থ পানি উত্তোলন করে কিন্তু আমাদের চাষাবাদ করতে হচ্ছে। আমরা কিন্তু সারফেস যে ওয়াটারটা আছে সেটা ব্যবহার করতে পারি, পুরোটাই সমুদ্রে চলে যাচ্ছে। এবং এই তিস্তা নদীর ক্ষেত্রেও এই ধরনের একটি প্রকল্প নেওয়া হয়েছে, যে পানিটা আমরা ব্যবহার করতে পারি, ভাঙনের হাত থেকে দুই পারের মানুষগুলোকে রক্ষা করা যেতে পারে। এবং যমুনা নদী তো সেই একই ধরনের একটি প্রকল্প নেওয়া হচ্ছে। মূল কথা হচ্ছে ভাঙনের হাত থেকে মানুষকে রক্ষা করা, জমিকে রক্ষা করা, এবং এই নদীর পানিটাকে ব্যবহার করে আমাদের কৃষি অর্থনীতিতে একটা ভূমিকা তৈরি করা। আরিফ হোসেন, এটি নিউজ। মাইক কাউন্ট করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে, অসুবিধা নেই। সবাই শুনতে পাবে। না, এখানে যেটা হয়েছিল যে আমাদের তিনটা ক্রুজ ভেসেল কত 280 কোটি টাকা, হ্যাঁ মনে হয় প্রায় 300 কোটি টাকার প্রকল্প এটা। তো এখানে আপনাদের সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে, যে এখানে হচ্ছে 150 সিট অ্যারেঞ্জমেন্ট মনে হয়। সেখানে আপনার হচ্ছে 3D, আপনার হচ্ছে সিনেমা হল থাকবে, থিয়েটার যেটাকে বলা হচ্ছে, আপনার জিম থাকবে, সুইমিং পুল থাকবে, আদার্স যা যা দরকার। আপনি 7 দিন লন্ড্রি থাকবে, আপনার আদার্স যেই ধরনের আপনি 7 দিন 8 দিন বা 15 দিন থাকলে আপনি যেন সেখানে একটা মানে সেই পরিবেশে থাকতে পারেন, আপনি যেন আগ্রহ হারিয়ে না ফেলেন, সেই ধরনের সব ধরনের অ্যামিউজমেন্ট সেখানে থাকবে। এবং বাংলাদেশে এই ধরনের আমরা যেটা নিয়েছি, আমার জানা মতে ভারতে এই ধরনের ক্রুজ নাই, ইউরোপে আছে। যেমন এখানে হেলিপ্যাড, আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনার দ্রুত এখান থেকে আপনাকে হসপিটালাইজ করতে হবে, সেই জন্য আপনার এত দ্রুত আসা সম্ভব না, সেজন্য এখানে হেলিপ্যাডের সিস্টেম রাখা হয়েছে, যেন দ্রুত এই ধরনের মানে ব্যবস্থা নেওয়া যায়। কাজে আমার মনে হয় যে এটা আমরা সংগ্রহ করলে বাংলাদেশের নৌ পর্যটনে একটা ভালো ভূমিকা রাখবে। এটা সমুদ্রে যেতে পারবে, সাগর পার হতে পারবে। কাজে এখানে আমাদের আঞ্চলিক যে দেশগুলো আছে, মালদ্বীপ, ভারত বা শ্রীলঙ্কা, আমাদের এই রুটগুলোতে যারা নৌ পর্যটনে যেতে চায় তারা যেতে পারবে। জি, এই পর্যায়ে আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্য এনডি মিডিয়া টেলিভিশনে আছেন হাসিব মাহমুদ শাহ। আমার 4টি প্রশ্ন আছে আপনার কাছে। সংক্ষেপ করো, সংক্ষেপ করো। বাংলাদেশ শীতলক্ষার তীরে যে নদীর সীমানা পিলার দেওয়া হয়েছে, সেই পিলারের মধ্যে অনেক বহুতল ভবন আছে, সেগুলো ভাঙা হচ্ছে না, সেই বিষয়ে আপনাদের কোনো উদ্যোগ আসছে না। 2 নম্বর হলো নারায়ণ সিদ্ধরা দখল করে কিছু প্রতিষ্ঠান আছে, মানে সিমেন্ট সহ, যেটা নদী রক্ষা কমিশনও বলছে এগুলো অবৈধ জায়গায় এবং 11 একরের মতো সরকারি জায়গা যেগুলো দখল করে আছে, সেটাও উচ্ছেদের কোনো মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনো দেখা যাচ্ছে না। আরেকটি বিষয় হলো ঢাকার আশপাশে 8টা সেতু আপনার ভাঙার প্রয়োজন হবে, যেহেতু চলাচলের বিঘ্ন, এরকম সারা দেশে কতগুলো সেতু আছে। আর এই ধরনের সেতুগুলো যারা তৈরি করছে, মানে সেই সব সমন্বয় করা হচ্ছে কিনা আপনাদের মিনিস্ট্রির সাথে, যদি না হয়ে থাকে সরকারি চাকরি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, এই 3টা আগে বলে 4টা বলেন। এখন 4টা বলতে হবে আগে। 1 নম্বর কথা হচ্ছে যে আপনি নদীর পাড়ে অনেক ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমরা এই ক্ষেত্রে কিছুটা সুযোগ দিতে চাই, কারণ একটা ভারী শিল্প প্রতিষ্ঠান অনেক বিনিয়োগ করেছে। বাংলাদেশে কেউ কখনো ভাবেই নাই যে নদীর আবার নিজস্ব জায়গা আছে।
হ্যাঁ, নদীর আবার কিছু নিজস্ব জায়গা থাকতে পারে, এটা কোনো ভাবেনি। কারণ এই যে ভাবনাটা তৈরি করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র সেই কাজটি করে নেই দীর্ঘদিন। হ্যাঁ, এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাই এইটা 1999 সালে তিনি বলেছিলেন যে এই ঢাকার চারপাশে দূষণ এবং দখল তৈরি হচ্ছে, এটাকে নিয়ে আসতে হবে। এটা তারপরে করা হয়নি। তারপরে তো পুরো দেশেই দূষণ আর দখলে চলে গেছে, নদী আর কি হবে। তো আমি কোনো রাজনৈতিক বক্তব্যে যাচ্ছি না আজকে। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই পদক্ষেপটা নিয়েছেন, এবং আপনি জানেন যে 12 বছরে আমাদের এর আগে কিছু 20 কিলোমিটারের মতো ওয়াকওয়ে তৈরি করা হয়েছিল। এখন আমাদের একটা প্রকল্প নিচ্ছে, প্রকল্পটা চলমান আছে। এখন আপনি যেটা বললেন যে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান এখানে আছে, আমরা অপসারণ করা হচ্ছে না। দেখেন, একটা শিল্প প্রতিষ্ঠান করে অনেক বিনিয়োগ থাকে, এটার সঙ্গে অনেক কিছুই অর্থনীতি জড়িত আছে। আজকে এমনও শিল্প প্রতিষ্ঠান আছে যেগুলো নদীতে আছে, যেগুলো যদি আজকে কোনোভাবে শাটডাউন করে দিই, কালকে কিন্তু পণ্যের দাম বেড়ে যাবে। তখন আপনি লিখে দিবেন যে আজকে মশলার দাম হচ্ছে 10 টাকাটা 100 টাকা হয়ে গেছে। কাজে এগুলো সব কিছু বিবেচনা করছি, কিন্তু তার মানে এই না যে আমরা তাদের সঙ্গে কম্প্রোমাইজ করছি। আমরা কিন্তু, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা কিন্তু সীমানা পিলার দিয়েছি এবং তাদেরকে আমরা বার্তাটা দিয়েছি যে আপনার এই স্থাপনাটা নদীর মধ্যে ঢুকে গেছে। তার মানে আমরা পিলার দিয়েছি মানে তাকে ভবিষ্যতে এখানে সরাতে হবে। ইতিমধ্যে কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠান, আমি নাম বলতে চাই না কারণ তাদেরও মর্যাদা আছে, তারাও বিদেশে রপ্তানি করে, তাদের এই পণ্য, তাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি আমরা নেতিবাচক কথা বলি, তাহলেও সেটাও যারা বায়াররা আছে সেটা যদি আবার তাদের উপরে যদি কোনো এমবার্গো দিয়ে দেয়, সেটাও কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট প্রভাব ফেলবে, নেতিবাচক প্রভাব ফেলবে। কাজে আমরা এগুলো সেই জায়গাগুলো বিচার বিশ্লেষণ অনেকের সঙ্গে আমরা কাউন্সিলিং করেছি, কথা হয়েছে, আমরা পিলারগুলো দিচ্ছি এবং এইটাই বিষয় যে পিলারগুলো কিন্তু দেওয়ার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। হয়তোবা এটা একটা ভবন, দেখা যাচ্ছে এইটুকু অংশ ঢুকে গেছে, আমরা পিলার কিন্তু ঠিকই কিন্তু দিয়েছি এবং তাকে মেসেজ দেওয়া হয়েছে যেটা আপনার নদীর মধ্যে চলে গেছে, নদীর অংশে চলে গেছে। আমরা করছি এটা। আর এই কাজগুলো যেহেতু দীর্ঘদিনের, যেমন ধরেন যে আমাদের নারায়ণগঞ্জের কথাই তো তুললেন আপনি, নারায়ণগঞ্জে অনেকগুলো কিন্তু সিক ইন্ডাস্ট্রি ছিল যেগুলো আপনার খুব অল্প দামে বিভিন্ন মানে বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দেওয়া হয়েছিল। কথা হয়েছিল যে তারা এই শিল্প প্রতিষ্ঠানগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করবে। এমনও তো আছে যে সেখানে বিনিয়োগ মানে করেই তো নাই, বরঞ্চ শিল্প প্লটগুলোকে তারা কিন্তু আবাসিক প্লটে পরিণত করে দিচ্ছে, এবং এটা এখন আমাদের মধ্যে বিরাট বোঝা। এবং এই আবাসিক প্লট হয়তো আমি তৈরি করেছি, আমার হাত থেকে কয়েক হাত বদল হয়ে গেছে। যেই মানুষটি সেখানে বিনিয়োগ করলো, ফ্ল্যাট কিনলো বা বাড়ি বানাইলো, এখন আমরা তার কি অপরাধ? তো এখন যেমন মনে হচ্ছে আমাদের আমিন মমিন একটা এখানে আবাসন তৈরি হয়ে গেছিল, যেটা আমরা চ্যানেল করে দিলাম তুরাগ নদীতে, সেখানে অনেক বিনিয়োগ করেছে, প্লট কিনে নিছে আগেই আগাম। তো এই যে টাকা দিল, হয়তোবা শেষ উপার্জিত সর্বশেষ যে অর্থটা দিয়ে সেই একটা মাথা গোজার ঠাই একটা করে, কিন্তু সে তো সর্বশান্ত হয়ে গেল। কাজেই যেহেতু বললাম যে রাষ্ট্রই এগুলোর দায়িত্ব ছিল, আমাদের সেই দায়িত্বগুলো সেভাবে পালন করেনি বলে একটা বিরাট একটা বোঝা এই মুক্তিযুদ্ধের সপক্ষের এই শক্তি দেশ যে এই সরকার পড়েছে। কিন্তু আমরা এইটাকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করে আমরা এটা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো কিন্তু সমাধান করার চেষ্টা করছি। আপনারা দেখেন যে এই কাজগুলো করতে গিয়ে কিন্তু আমরা কখনো কম্প্রোমাইজ করি নাই। চোখের আড়ালে আবডালে অনেক কিছু ঘটনা ঘটছে, কিন্তু প্রকাশ্যে কেউ এখন আর এইভাবে সাহস পাচ্ছে না। এবং এই সরকার পুরোপুরি জিরো টলারেন্স আছে। এই শুধু নদীর জায়গা অবৈধ দখল নয়,
যে কোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ। এগুলোর প্রতিফলন কিছু কিছু পাওয়া গেছে। দেশে তো একটা বিশৃঙ্খল তৈরি করে দেওয়া যাবে না, দেশে তো একটা অরাজক পরিস্থিতি তৈরি করে দেওয়া যাবে না। কারণ এই যে আমরা যে এই কথাগুলো আলোচনা করছি এটা একদিনই হয়নি। এই দেশে তো একটা লুটেরা অর্থনীতি চক্র আছে, এই দেশ বিরোধী তো লোকজন আছে। হ্যাঁ, অনেক আমি দেখেছি যে রাজনীতিতে পরাজিত হয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায় গেছে, কয় পরিবেশ বাঁচাও। হ্যাঁ, তো এখন কিন্তু রাজনৈতিক পরিবেশ ধ্বংস করে এখন নদীর পরিবেশ রক্ষা করতে চায়, এদেরকেও চিহ্নিত করতে হবে। হ্যাঁ, কারণ এখন রাজনীতির এই যে এই ময়দানে পরাজিত হয় এখন এইসব ছোটোখাটো বা এই ধরনের সামাজিক সংগঠন গড়ে তুলে আরেক ধরনের মতলববাজি কাজকর্ম করছে কিনা সেগুলোও কিন্তু আমাদেরকে নজরে আনতে হবে। বা আমাদের এই যে কাজগুলো, আমাদের উদ্দেশ্যগুলোকে নষ্ট করার ক্ষেত্রে বলা হচ্ছে, যেমন আমরা যখন নদীর অবৈধ দখল উদ্ধার করলাম তখন এই ধরনের একজন মতলববাজ সংগঠনের একজন বলল যে আগে বেসরকারি দখলে ছিল, এখন সরকারের দখলে চলে যাচ্ছে, মানে দখলদার ঠিকই আছে। তো এইটা কিন্তু জনগণ বিভ্রান্ত হয়। অনেক ক্ষেত্রে তো সরকারের নির্দেশনায় অনেক খাস জমি অনেক ধনাঢ্য শক্তিশালী ব্যক্তির হাতে চলে গেছে অতীতে। কাজে মানুষের তো বিচারহীনতা তো ছিলই, বিচারহীনতা তো ছিলই। এখন তো মন্ত্রী এমপিরা সরকারের বড় বড় কর্মকর্তা কর্মচারীরা তো রক্ষা পাচ্ছে না, যখনই দৃষ্টির মধ্যে আসতেছে ধরা হচ্ছে। আগে তো এটা কিছুই ছিল না। এই পর্যায়ে আমাদের প্রশ্ন পর্বে আসছেন আমাদের নিউজ 24 এর লিংকন ভাই, বিএসএফ এর সদস্য। আপনি উত্তরাঞ্চলের থেকে নির্বাচিত সদস্য হিসাবে এবং একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে কি বলবেন যে সেই বালাসিঘাটটি এখন আবারও চালু করা সম্ভব কিনা, এবং যদি সম্ভব না হয় সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্রিজ করার জন্য, যাতে উত্তরাঞ্চল সহ এই সৃষ্টি হবে সারা বাংলাদেশের মধ্যে প্রত্যাশিত যেমন এখন প্রত্যাশিত হচ্ছে, আমার মনে হয় যে যমুনায় ব্রিজ করা হলে সেটিও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সারা বাংলাদেশের জন্য। ধন্যবাদ। উত্তরাঞ্চলের প্রভাবশালী দেশ মানে জেলার মধ্যে গাইবান্ধা একটা, কিন্তু এই ঢাকা শহরে। তো যাই হোক, গাইবান্ধা অবশ্যই আমরা তো একদম জন্মের পর থেকে এই রুটটা ব্যবহার করছি, বিকল্প কিছু ছিল না। নগরবাড়ি আর আড়িচা আর এই ফুলচড়ি আর এই বাহাদুরাবাদ। তো এটা তো আসলেই এখন চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। এটা কিছুদিন আগে এটা একটা সার্ভে করে একটা প্রকল্প নিয়েছিল, যেই প্রকল্পটার ওইরকম কোনো স্টাডি ছিল না। আসলে খুব এটা ইমার্জেন্সি একটা প্রকল্প নেওয়ার জন্য এটা পদক্ষেপটা নেওয়া হয়েছিল, কিন্তু সেভাবে আমরা সুফল পাই নাই। তো আমরা চেষ্টা করছি সেখানে ফেরি, আমরা কয়েকবার চেষ্টা করেছিলাম, কিন্তু ফেরি চলাচল করা খুব দুরূহ, কারণ 27 কিলোমিটার এই চ্যানেলটা। আমরা চেষ্টা করছি যাত্রী পারাপারের জন্য সেখানে লঞ্চ অথবা স্পিড বোট চালু করা যায় কি না। লঞ্চ মালিকরা খুব বেশি আগ্রহ প্রকাশ করছে না, কিন্তু আমি যতটুকু মনে করি যদি এটা চালু করা হয় এটা লাভজনক একটা রুট হবে লঞ্চে যাত্রী পারাপারের ক্ষেত্রে বা স্পিড বোটের ক্ষেত্রে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন যে সেখানে একটা টানেল হবে জামালপুর থেকে গাইবান্ধা। তো এটার মনে হয় একটা সমীক্ষা কার্যক্রম চলছে। তো কাজেই এবং বিকল্প রেল সেতু তো একটা ইতিমধ্যেই কার্যক্রম চলছে, মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কাজেই এখানে বঙ্গবন্ধু সেতুর বিকল্প একটি প্রয়োজন আছে, সেই প্রয়োজনীয়তা চিন্তা করেই সেখানে একটি টানেল নির্মাণের মানে সমীক্ষা কার্যক্রম চলছে। আমার মনে হয় সেটা যদি সঠিক ফলাফল আসে ভবিষ্যতে কর্ণফুলীর পরে সেখানে একটি টানেল নির্মাণ করা হবে, এই ধরনের একটি চিন্তা ভাবনা বর্তমান সরকারের আছে। জি, এই পর্যায়ে আমাদের ডিআরও সাবেক সাধারণ সম্পাদক এবং বিএসএস এর সিনিয়র রিপোর্টার কবির আহমেদ খান। ধন্যবাদ জানাচ্ছি
প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিএসএফকে। বিএসএফ আমাদের গণমাধ্যম বিএসএস মাইকটা ধরার পরে সাউন্ডটা বেড়ে গেল কেন? এটা আমার মাইকটাই ভালো, স্পিড বেশি। সরকারি এটা দূরে রাখেন, এটা দূরে রাখেন। ধন্যবাদ জানাচ্ছি বিএসএফকে যে একজন গণমাধ্যম বান্ধব প্রতিমন্ত্রীকে আপনারা আজকে সংগ্রামের জন্য বাছাই করেছেন। আপনারা জানেন নৌপরিবহন প্রতিমন্ত্রী সবসময় সাংবাদিকদের পাশে থাকেন এবং সাংবাদিকদের সকল অনুষ্ঠান প্রোগ্রাম সবসময় পাশে দাঁড়ান। আমরা মনে করি যে এই নৌপরিবহন মন্ত্রণালয় তার কারণে সফল, এবং আমরা দেখেছি বুড়িগঙ্গা নদী সহ বিভিন্ন নদীর অবৈধ দখলদার মুক্ত কিভাবে করেছেন। আমি এখানে একটু জানতে চাই যে বুড়িগঙ্গা নদী সহ অন্যান্য নদীর পাশেও দখল মুক্ত করার পরে যে ওয়াকওয়ে সহ বিউটিফিকেশনের যে বিষয়টি ছিল এর অগ্রগতি কতটুকু। আর একটি প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছিলেন 10,000 কিলোমিটার নদী খনন করা হবে, তার কতটুকু হলো এবং এই জায়গায় কি অর্থনৈতিক কোনো সমস্যা বা বাজেটের কোনো ঘাটতি রয়েছে কিনা? মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। আমাদের বর্তমান সরকার একটি ঢাকার চারপাশ এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীগুলোকে রক্ষা করার টাস্ক ফোর্স একটি গঠন করেছেন। সেই টাস্ক ফোর্সের আমরা কয়েকটি সভা করেছি ইতিমধ্যেই এবং অনেকগুলো বিষয় আমরা চিহ্নিত করেছি। এর বাইরেও নদী রক্ষা কমিশন একটা গঠন করা হয়েছে। তারা 43টি নদী নিয়ে একটা প্রকল্প নিয়ে তারা কাজ করছে এবং আপনারা জানেন যে তারা একটা সুপারিশও করেছে, বিশাল একটা তালিকা তারা তৈরি করেছে। সেই তালিকা নিয়েও আমরা কাজ করছি। তো যে কথাটা বলেছি যে একবারেই তাড়াহুড়া করে যদি সব কাজে আমরা হাত দিয়ে দিই তাহলে দেশে অন্য কোনো কাজ আর করা যাবে না। হ্যাঁ, তো কাজে আমাদের ধারাবাহিকভাবেই সক্ষমতা নিয়েই কাজ করতে হবে, কারণ একটা অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে অনেক অর্থের প্রয়োজন আছে। সেই অর্থ জোগানোরও একটা বিষয় আছে। তো কাজে আমরা তালিকা যেহেতু হয়েছে, অতএব এগুলো নিয়ে কাজ হবে এবং যারা তালিকাভুক্ত হয়েছে তারাও জানে যে আমরা তালিকার মধ্যে চলে এসেছি। কাজেই আমাদের একটা কাজ আছে। আর এর বাইরেও মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার চারপাশ এবং কর্ণফুলী নদীর জন্য একটা মাস্টার প্ল্যান করে দিয়েছেন, যেটা হচ্ছে এলজিআরডি মন্ত্রণালয়ের চেয়ার। তো আমরা বেশ কয়েকটা মন্ত্রণালয় এই মাস্টার প্ল্যানের অধীনে কাজ করছি। হ্যাঁ, ঢাকা সিটি কর্পোরেশন, চিটাগং সিটি কর্পোরেশন সহ, এবং কর্ণফুলী নদীর চেয়ার হচ্ছে চট্টগ্রাম বন্দর। তো আমাদের এই মাস্টার প্ল্যানটা নিয়েও কাজ চলছে। পরিবেশ আছে, পানি সম্পদ আছে বা অন্যান্য 9টি মন্ত্রণালয় এটার সঙ্গে যুক্ত আছে। এই মাস্টার প্ল্যানটাও বাস্তবায়ন যদি আমরা হয়, এটা কার্যক্রম চলতেছে। এই যে আমাদের চারপাশে যে কাজটা মাস্টার প্ল্যানের অংশ, এবং পরিবেশ দূষণের বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে। পরিবেশ মন্ত্রণালয়ের কাজ দূষণের জন্য আমরা অনেক জায়গায় কাজকর্ম করতেছি এবং আমরা এই ধরনের যন্ত্রপাতিও সংগ্রহ করছি, যে মাটির নিচে যে দূষণটা বা আছে সেটাকে আবর্জনাটা আছে সেটাকে কিভাবে তুলে আনা যায়। এর আগে একবার চেষ্টা করা হয়েছিল, খুব বেশি ফলপ্রসূ হয় নাই। আমরা অত্যাধুনিক সে ধরনের জাহাজ সংগ্রহ করার চেষ্টায় আছি। এগুলো সংগ্রহ করলে এই দূষণের হাত থেকেও রক্ষা হবে। এছাড়াও পরিবেশ মন্ত্রণালয় ইটিপিগুলোর ব্যাপারে খুব তৎপর আছে। অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান তাদের ইটিপি বসিয়েছে। আমাদের যেটা ছিল যে ট্যানারির যে একটা কম্বাইন্ড একটা ইটিপি, সেটা যতটুকু আমার জানা আছে সেটা খুব বেশি সুফলতা আসে নাই। ইতিমধ্যেই আলাদা আলাদা প্রতিষ্ঠানগুলোকে ইটিপি বসানোর জন্য পরিবেশ মন্ত্রণালয় থেকে পত্র দেওয়া হয়েছে। কাজেই এইগুলো যদি সঠিকভাবে কার্যক্রম থাকে তাহলে এই বুড়িগঙ্গা নদীর এই পরিবেশটাকেও দূষণের হাত থেকেও রক্ষা করা যাবে। আর সবচেয়ে বড় কথা যে এই যে আলোচনাগুলো হচ্ছে, আজকেও একটা পত্রিকা দেখলাম যে গোপনে হচ্ছে এখন ময়লা ফেলতেছে। আগে কিন্তু পুরো ওপেন ফেলতো, এখন গোপন হয়ে গেছে। তো কাজে আমরা এখন লঞ্চগুলো বা জাহাজগুলোতে কিন্তু ট্র্যাকিং সিস্টেমের আওতায় নিয়ে আসতেছি এবং হচ্ছে যাত্রীবাহী যেসব লঞ্চগুলো আছে সেগুলোকে সিসিটিভি ক্যামেরা বসাতে বাধ্যতামূলক করা হয়েছে। আমরাও মনিটরিং করছি।
কাজেই যে নদীতে ময়লা আবর্জনা ফেলার ক্ষেত্রেও তদারকি হচ্ছে। ভবিষ্যতে এই সচেতনার মূল কথাটা সচেতনতারই হচ্ছে বড় কথা। আমি যদি না ফেলি, সঠিক জায়গায় ফেলি, তাহলেই এই হয়। তো এই সচেতনতাগুলো আগে ছিল না। আগে তো আমরা এমনই ছিলাম যে আমরা হাত পরিষ্কার করে মানে মানে খাবো করি না, এই কারণে অভিভাবকদের কাছে আমরা অনেক গালিগালাজ গালমন্দ মারপিটও খেতে হয়েছে। হ্যাঁ, তো এই সচেতনতা ছিল না যে হাতটা পরিষ্কার করে খাইতে। আমরা তো আগে খাইতাম, পরে হাত পরিষ্কার করতাম। তো এখন তো মানুষ আগে খাওয়ার আগে হাত ঠিকভাবে পরিষ্কার করে, পরে পরিষ্কার করলো কি করলো না, পরে টিস্যু দিয়ে মুছে চলে গেল। হ্যাঁ, কিন্তু কাজে এই যে সচেতনতা তৈরি করা দরকার, তা আমরা আস্তে আস্তে আগাচ্ছি। এই পর্যায়ে মাছরাঙ্গা টেলিভিশনের মাজহার লিমন ভাই, মিলন ভাই। জি, মাননীয় মন্ত্রী নাগরিক আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা নদী রক্ষা করছেন এবং বুড়িগঙ্গা কিংবা ঢাকার চারপাশের নদীগুলোকে রক্ষা করছেন। কিন্তু এই নদী রক্ষা কার্যক্রম এবং সাম্প্রতিক যে ওয়ালবাই নির্মাণ সহ সীমানা পিলার স্থাপনের যে কার্যক্রম, সেটি কিছু কিছু জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে বলে আমাদের যে আমরা একটু ইনভেস্টিগেশন করার চেষ্টা করেছি যে সেখানে আসলে কতটুকু আমরা করলাম। সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি যে এই যখন সীমানা বিল নির্ধারণ করা হয় সেই জায়গাটিতে নদী আইন যেটা বলা হয়েছে এবং 18টি সংস্থা মিলে যে রিপোর্টগুলো দিয়েছে, তারপরে ঢাকা হাইকোর্ট থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে CSRS এবং এসে জরিপ মিলিয়ে নদীর সীমানা রক্ষা করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি কিছু ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে কাগজপত্রগুলো আমরা আমাদের হাতে পেয়েছি সেটিকে আসলে কিছু ভুল হয়েছে আমাদের মনে হয়েছে এবং বিভিন্ন বিশেষজ্ঞরাও সেটি বলছেন, নদী রক্ষা কমিশনও সেটি বলছে। এটি একটা ইস্যু। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে কম্প্রোমাইজ করা হয়নি। আপনাদের সরকারের তরফ থেকে নিশ্চয়ই এই ধরনের একটি মানসিক অবস্থান রয়েছে যে আপনারা কোনোভাবেই এই জায়গাটিতে কম্প্রোমাইজ করতে চাননি, কিন্তু যাদের কাছে করেছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা, তারা কম্প্রোমাইজ করেছেন কিনা সেটি নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণ আমরা দেখেছি যে এই যে 18টি প্রতিষ্ঠান মিলে, 18টি সরকারি প্রতিষ্ঠান মিলে, সংস্থা মিলে একটি রিপোর্ট দিল যে আসলামুল হকের দুটি প্রতিষ্ঠান ওইখানে নদীর 12 একর জমি এবং সব মিলিয়ে মোট 60 একর জমি তারা দখল করেছে, কিন্তু সেটিকে বাদ দিয়ে সীমানা পিলার নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে ওটি সমান্তরালে যে নদীগুলো এতদিন নদী ছিল সেগুলো এখন দখল হয়ে যাচ্ছে। এর বাইরে যেটি আমরা দেখতে পেয়েছি যে এটি করতে গিয়ে CSRS এবং বিভিন্ন রেকর্ডে যে ভূমিগুলো নদীর ভূমি না, সেগুলোকে নদীর ভূমি হিসেবে দেখিয়ে সেগুলোকে উচ্ছেদ করা হয়েছে এবং তারা এখন যদি মামলা করেন সেটি আসলে এক ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে সরকারকে করতে হতে পারে, কিংবা WTO-কে করতে হতে পারে যে তারা আসলে কতটুকু এই প্রশ্নটা সংক্ষেপে বলেন। হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই নদী উচ্ছেদ কার্যক্রমে গিয়ে নিশ্চয়ই একটা ব্যবস্থাপনা আছে যে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার হাতে বেশ কিছু কাগজপত্র এখন আছে যেগুলোতে দেখা যাচ্ছে যে নদী DAWTA যারা এই কাজটি করছে তারা অস্বীকার করছে, কিন্তু বিভিন্ন রেকর্ড এবং নদী রক্ষা কমিশনের যে রেকর্ড সেটি অনুযায়ী তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গাটিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আসলে কি ধরনের প্রতিকার পেতে পারে? আপনাদের এই বিষয়ে নজর দেওয়ার কোনো লক্ষ্য আছে কিনা? আপনি দুই রকম কথা বললেন, একটা হচ্ছে যে আমরা করি নাই, আর একটা করছি। হ্যাঁ, তো আমরা কিন্তু এই যে কাজটা করছি এটা কিন্তু কোর্টের অর্ডার আছে একটা, সেভাবেই কাজ করছি। এবং এই কাজটা একটা কাজ করতে গেলে কিছু হয়তো ভুলভ্রান্তি থাকতেই পারে। এগুলো অনেকগুলো নোটিশ আমরা পেয়েছি, আমরা কিন্তু এগুলো সমাধান করেছি অনেক বিষয়গুলো নিয়ে। দেখেন, আমরা নদী নিয়ে কাজ করি, নদীর পাড় নিয়ে কাজ করি, নদীর স্বর নিয়ে কাজ করি। তো এখানে প্লাবন ভূমি কাজ করা আমাদের কাজ না, এর বাইরেও জলাভূমি আছে, প্লাবন ভূমি আছে। এখন এই প্লাবন ভূমিটা ঢাকার চারপাশে যেটা আছে ড্যাবের আওতায়, রাজু। এর বাইরেও জলাভূমি যেগুলো আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেগুলোতে আমরা যেতে পারি না। আমরা নদীর সীমানা চিহ্নিত করার জন্য এখানে কাজ করছি। হাইকোর্ট থেকে আমাদেরকে বলা হয়নি যে তোমরা প্লাবন ভূমি বা জলাভূমিও রক্ষা করো, এটা আমাদের কাজ না। কাজেই পানি দেখলেই যদি নদী মনে হয় তাহলে হবে না, নদীর সঙ্গেও অনেক প্লাবন ভূমি বা জলাভূমি যুক্ত আছে। তো এই জায়গাগুলো ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, এটাও সত্য যে জলাভূমি বা প্লাবন ভূমিও কেউ দখল করার সুযোগ নেই। তো যথাযথ কর্তৃপক্ষ সেভাবে ব্যবস্থা নেবে। আপনি যার কথা বললেন
সেই জায়গায় কোনো কম্প্রোমাইজ করা হয়নি। সেই জায়গায় আমাদের 8 একর যে জমি ছিল আমাদের নদী তুরাগের বা বুড়িগঙ্গার যেটা, সেটা কিন্তু সঠিকভাবে করা হয়েছে। এর বাইরে আরও জমি আছে 46 একর, সেটা নদীর মধ্যে পড়ে না, সেটা প্লাবন ভূমি, জলাভূমি। তো সেটা আমাদের এখতিয়ার নাই বা কোর্টের এই ধরনের কোনো অর্ডারও নাই। তো কাজেই আপনি যেটা বললেন, এর বাইরে কাজ করতে গিয়ে কিছু ত্রুটি বিচুক্তি হয়েছে। দেখা যায় যে এখানে অনেক বড় কাজ করতে গিয়ে চ্যালেঞ্জ নিতে হয়, অনেক ভুলভ্রান্তি হয়েছে, সেগুলো আমরা হেয়ারিং নিচ্ছি এবং এগুলো অনেকগুলো বিষয় আমরা সমাধান করেছি। যেগুলো সমাধান হয়ে যায় সেগুলো আসলে দৃষ্টির মধ্যে আসে না, কিন্তু অনেক সমাধান করেছি আমরা। যেগুলো নোটিশ আসছে, অনেকেই এরকম যেটা আপনি বললেন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সেটার তাদের সঙ্গে সেভাবে কাজ করে সেগুলো সমাধান করেছি। না, বিআরডব্লিউটিএ যেখানে অস্বীকার করেছে সেটা অস্বীকার করার মতো তাদের যৌক্তিক কারণ আছে। অযৌক্তিকভাবে সরকারি কোনো সংস্থা বা আমি অযৌক্তিকভাবে কোনো কিছু অস্বীকার করার কোনো সুযোগ নেই, তাহলে তো একটা ক্ষমতার চরম অপব্যবহার হইল। তো এই ক্ষমতার অপব্যবহার করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। আচ্ছা, অনেকেই আরো প্রশ্ন করতে চেয়েছেন, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সবার প্রশ্ন নিতে পারছি না। তো লাস্ট একটা প্রশ্ন আমাদের বিএসআরএফ এর সদস্য মানিকলাল ঘোষ। খালিদ ভাই, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনি আমাদের শুনছেন। আমি যে প্রশ্নটি করতে চাই, আমরা জানি যারা নদী যারা দখল করে থাকে তারা সবাই রাঘববান এবং ক্ষমতাশালী। আপনি কোনো প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন কিনা এবং তাদের উদ্দেশ্যে আপনার কোনো নির্দেশনা আছে কিনা? না, আসলে যারা নদী দখল সবই রাঘববোয়াল না, সাধারণ মানুষও আছে। কারণ সাধারণ মানুষ জানে না তার কোনো বসবাসের জায়গা নাই, কিন্তু দেখা যাচ্ছে যে একটা ঘর করে সেখানে বসে, জানে না যে নদীর দখল হইল। এবং যারা অসাধারণ মানুষ আছে তারাও হয়তো কখনো ভাবে নাই যে আমি হয়তো 200 ফিট যদি ভিতরে নিয়ে যাই কোনো ক্ষতি আছে। এটা কিছুটা আমি মনে করি অসাবধানতা এখানে কাজ করেছে, কারণ সরকার এই ব্যাপারে এর আগে উদাসীন ছিল। হ্যাঁ, মানে একটা কথা আছে না, জোর যার মুলুক তার। তো এই যে জোর যার মুলুক তার, এরকমই তো অবস্থা ছিল স্বাধীনতা বিরোধী চক্র যারা দেশ পরিচালনা করেছে বিভিন্ন সময়। তো কাজেই এখন তো জোর যার মুলুক তার না, এটা তো প্রমাণ করেছে বর্তমান সরকার। তো কাজেই এই যে অসাবধানতা বা নিজের অনিচ্ছাকৃত নদীর মধ্যে চলে গেছে, এবং এখানে সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য কিন্তু বর্তমান সরকার আস্থায়ন, গুচ্ছগ্রাম বিভিন্নভাবে এবং যে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে, যারা গৃহহীন তাদের সকলকে ঘর দেওয়া হবে, এটা সরকারের কমিটমেন্ট। তো কাজেই যারা এই ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা সরকারের কাছে যদি আবেদন করে, আমরা তাদের তো পুনর্বাসনের ব্যবস্থা করছি। আর যারা শিল্প প্রতিষ্ঠান তৈরি করে এইরকম দখলে চলে গেছে তাদেরকে তো সুযোগ দিতে পারি আমরা অপসারণের, কিন্তু এখানে তো তাদেরকে পুনর্বাসন বা পুনরুদ্ধারণের কোনো সুযোগ নেই। কারণ একজন শিল্প প্রতিষ্ঠান তাদের যেই শিল্প গড়ে তোলার ক্ষেত্রে যেই সকল নর্মসগুলো মানা দরকার সেগুলো তারা মানে নেই, বরঞ্চ তারা জরিমানার আওতায় আসার কথা। তা আমরা তাদেরকে সুযোগ দিয়েছি। আমাদের এই সুযোগের যদি সঠিক মূল্যায়ন না করা হয় তাহলে তাদের জন্য অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে। আমরা শেষ পর্যায়ে পিছন থেকে একটা রিকোয়েস্ট আসছে আমাদের বিএসআরএফ এর সদস্য, এটা আমরা লাস্ট করতে পারি নাই, এইটা লাস্ট প্রশ্ন হবে, যেটা হচ্ছে আমাদের যুগান্তরের কাজী জেবেল বিএসআরএফ এর সদস্য। ওই তো নদী না, কোশ্চেনটা করার জন্য ধন্যবাদ, কারণ এই মামাটা আসা উচিত ছিল। তো ঘটনা এটার ব্যাপারে জ্যাবেল ভালো জানে যে কবে ফেরি চালু হবে, কারণ আমরা বলেছি যে আমি জানি না আজকে ফোন নোটের নিচে আসছে কিনা। এখানে একটা কথা বলি যে অনেকেই বলে যে এতদিন ধাক্কা লাগলো না, এখন লাগে কেন? এতদিন কিন্তু এখানে পদ্মা সেতুর পিলার ছিল না, এতদিন কিন্তু আমাদের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না কোনো কর্তৃপক্ষের যে এদিক দিয়েই আপনাকে ফেরি নিয়ে যেতে হবে। সেটার কর্তৃপক্ষ ছিলাম বিআইডব্লিউটিএ, তারা বলতো যে এদিক দিয়ে নিয়ে যেতে হবে।
এখন কিন্তু পদ্মা সেতুর নির্দেশনামা মানতে হয়। গত বছর যখন আমরা ফেরি চালিয়েছি 38, 39, 40 নম্বর ফিলার দিয়ে, সেখানে কিন্তু এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, পানির প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে ওই জায়গাটায়। এবং গতবার যখন আমরা চালাই তখন কিন্তু স্পেনগুলো সম্পূর্ণ বসানো ছিল না, 38, 39, 40 উন্মুক্ত ছিল। কাজেই দুই পাশে পিলার ছিল, কিন্তু একটা উন্মুক্ত জায়গা দিয়ে ফেরি চলছিল। এখন যেটা হয়েছে, এখন কিন্তু একটা সুনির্দিষ্ট একটা পকেটের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। আমাদের যে মাস্টাররা আছে তাদের কিন্তু পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না সুনির্দিষ্ট একটা পকেট দিয়ে চল। আমরা যখন বাইরে থেকে বাড়িতে আসি তখন একভাবে হেঁটে আসি, যখন দরজার মধ্যে ঢুকি তখন কিন্তু আরেকভাবে ঢুকি। কাজে সেখানে একটা সুনির্দিষ্ট জায়গা দিয়ে ঢুকতে হয়। তো আমাদের যেটা হয়েছে, প্রথম যে ধাক্কাগুলো লেগেছে, আমাদের যেটা নির্দেশনা ছিল সেই নির্দেশনাগুলো মাস্টাররা অনুসরণ করেনি বলে আমরা সেইটা ব্যবস্থা গ্রহণ করেছি। কিন্তু আপনার সর্বশেষ যেই ইয়েটা, তো মানে যেই ঘটনাটা ঘটে গেল, সেটা যেটা মানে সেতু কর্তৃপক্ষ বলেছে ধাক্কা লাগে নাই, বা কি বলে এটাকে মাস্তুল, ওটা আসলে মাস্তুল না, ওইটা হচ্ছে সিগন্যাল লাইট। তো এখানে সেটা বলা হচ্ছে, ওইটা যখন নামিয়ে দেওয়া হয় তখনই এই ভিডিওটা ধারণ করা হয়েছে। কিন্তু এখানে যে রিপোর্টার ছিল তাকে আরও সতর্ক হওয়া উচিত ছিল। এত দ্রুত এই নিউজটা ছেড়ে দিয়ে সমগ্র দেশবাসীকে এইসব একটা মানে আতঙ্কের মধ্যে রাখাটা ঠিক হয়নি। মানে আরেকটু বিশ্লেষণ করলেই সে বুঝতে পারতো যে না, এটা ধাক্কা লাগেনি, ওইটা আসলে নামিয়ে দেওয়া হয়েছে। যেটা কয়েক ঘন্টা পরে কিন্তু যখন সেতু কর্তৃপক্ষ বিআইডব্লিউটি, ইভেন আমাদের সিনিয়র মন্ত্রী তিনি যখন গেলেন তখন কিন্তু দেখলেন যে এখানে কিছুই ধাক্কা লাগেনি। আমি কিন্তু সাংবাদিকদের বলেছিলাম যদি ধাক্কা যদি লাগে, এটা লোহার একটা সেটা হয় বেঁকে যাবে অথবা ভেঙে যাবে, কিন্তু লাইটও ক্ষতি হয়নি, ওটাও বেঁকে যায়নি, আবার স্পেনের মধ্যে কোনো দাগ নেই। তো কাজেই পরবর্তী দেখা গেল ওইটা লাগেনি, ওটা নামিয়ে দেওয়া হয়েছে। কাজে এই যে একটি মানে যে একটা ভিডিও জন্য সমগ্র দেশবাসী সহ আমরা যে দেশবাসী আতঙ্কিত, আমরা বিব্রত। তো এই নিউজটা দেওয়ার পরে আমি বলেছিলাম যে ধাক্কা তো এতদিন পদ্মা সেতুকে দেওয়া হয়েছে, এখন দেখি নৌ পরিবহন মন্ত্রণালয়কে ধাক্কা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো কাজে এটা একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। যাই হোক, ইতিমধ্যে সেতু কর্তৃপক্ষ বলেছে যে এখানে কি পরিমাণ ধাক্কা লাগলে সেতুর ক্ষতি হতে পারে। তবে একটা জিনিস, যে বাংলাদেশের মানুষ মানে কি পরিমাণ একটা অনুভূতি নিয়ে এই পদ্মা সেতুর দিকে তাকিয়ে আছে, এই ঘটনাগুলো সেগুলো আমাদের এই ঘটনাগুলোর কারণে সেইগুলো আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে এমন অবস্থা হয়েছে যে সর্বশেষ ধাক্কা যেটা সংবাদ যেটা লাগেনি, তখন একজন ফেসবুকে লিখেছে যে নৌ পরিবহন মন্ত্রণালয় বিশ্বাসঘাতকতার জায়গায় আছে। তো যাই হোক, পার্সোনালি তো আমাকেও অনেক আক্রমণ করা হয়েছে। তারপরেও আমাদের একটি কথাই, যে আমরা পদ্মা সেতুর নিরাপত্তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি। কারণ অনেক মানে কষ্ট এবং বঞ্চনাকে সহ্য করে এই সাহসিকতা মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন বলে পদ্মা সেতু আজকে দৃশ্যমান। কাজে আজকে প্রায় কতদিন হয়ে গেল বন্ধ আছে? 1 মাসের মতো বন্ধ আছে। তা আমি যাই হোক, 1 মাসের মতো বন্ধ আছে। আমরা দৌলদিয়া, পাটুরিয়া সেখানে অনেক ফেরি বৃদ্ধি করেছি এবং সেখানে কিন্তু কোনো জট নাই। না, যেটাকে বলা হয় এটা জট বলা যায় না, কারণ ওখানে 4 লেনের কাজ চলতেছে রাস্তা, সে কাজেই রাস্তা স্লো আছে। আমরা হরিণাতে আমাদের 3টি 4টি ফেরি ছিল, সেখানে 7টি ফেরি বৃদ্ধি করেছি আমরা। এবং এখানে একটি ঘাট কিন্তু ভেঙে গেছে, 4 নম্বর ঘাট দৌলদিয়ায়, তারপরেও কিন্তু আমরা মানে চলাচল রেখেছি। বেসিক্যালি কিন্তু আমাদের এই পদ্মা মাওয়া থেকে বাংলা বাজার যেতে প্রায় 1.5 ঘন্টা লাগে আসা যাওয়া, ধরে নিলাম কম বেশি, কিন্তু পাটুরিয়া দৌলদিয়া লাগে 25 মিনিট। এতে যদি আমরা রাস্তার ইয়েটা মানে একটু করি,
এটা ক্যালকুলেশন করি, তাতে কিন্তু পাটুরিয়া দিয়ে যেতে 40 থেকে 50 মিনিট সময় বেশি লাগে। দৌলদিয়ায় ওই যে ঘাটটা ভেঙে গেছে এবং রাস্তার উপরে ওই যে ইয়েগুলো রাখে। কিসে? বাসে নাকি প্রাইভেট কার? বাসে 4 ঘন্টা। আমাদের তো অভিজ্ঞতা আছে, নগরবাড়ি থেকে আরিচ যায়, হোল নাইট জটের মধ্যে আটকায় থাকা। আমরা যারা উত্তরবঙ্গের মানুষ, একটা সময় যখন বঙ্গবন্ধু সেতু হওয়ার আগে, তবে আমরা চেষ্টা চালাচ্ছি যে মানে যেই পরিমাণ মাওয়াতে যে লোডটা ছিল, সে পুরো লোডটাই তো আমরা এখানে ট্রান্সফার করছি। সেই তুলনায় যেই পরিমাণ ভয়ানক অবস্থা তৈরি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। জি, আমাদের এখন শেষ পর্যায়ে মাননীয় মন্ত্রী দীর্ঘ সময় দিয়েছেন এবং উনি যে আসলে মিডিয়া বান্ধব, আজকে সে ওনার বক্তব্যে আরো প্রমাণিত হয়েছে। উনি খুবই সহজ সরলভাবে ওনার মন্ত্রণালয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন, আমাদের সবারই সেটা উপকারে আসবে। এই পর্যায়ে আমাদের যারা মেম্বার আছেন, একটা গ্রুপ ছবি হবে, তারপরে আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে। আপনারা শৃঙ্খলা বজায় রেখে লাঞ্চগুলো আপনাদেরকে দেওয়া হবে, আপনারা সেটা আশা করি নেবেন সুন্দরভাবে। আমরা সবাই শৃঙ্খলা বজায় রাখি। হ্যাঁ, গ্রুপ